একদিন বিকেলে ক্রিস একা একা মাঠের মধ্যে খেলছিল। দূর থেকে তার বাবা চিৎকার করে তাকে বাড়ি ফিরতে ডাকে। ক্রিস বাবার ডাকে সাড়া দিয়ে ধীরে ধীরে হাঁটতে হাঁটতে বাড়ির দিকে এগোতে থাকে। হঠাৎ করে একটি ছেঁড়া ঘুড়ি তাদের পরিবারের মাঠে এসে পড়ে। ক্রিস ঘুড়িটিকে ধরার জন্য দৌড়ায়, কিন্তু ঘুড়িটি গিয়ে পড়ে একটি কাকতাড়ুয়ার পায়ের কাছে। কাকতাড়ুয়ার পাশে দাঁড়িয়ে ঘুড়ি তুলতে গিয়ে হঠাৎ সে ভয়ে কেঁপে ওঠে। ভয় পেলেও ক্রিস ধীরে ধীরে এগিয়ে যায় এবং সহজেই ঘুড়িটি তুলে নেয়, কিন্তু কাকতাড়ুয়ার মুখটা ছিল ভীষণ ভয়ঙ্কর। ঠিক তখনই ক্রিস দেখে ভুট্টা গাছের আড়াল থেকে বেরিয়ে আসছে এক রহস্যময় ছায়া। ভয়ে সে বিশাল মাঠ পেরিয়ে দৌড়াতে শুরু করে। পড়ে গিয়ে প্রচণ্ড ব্যথা পেলেও সে বুঝতে পারে না যে দূর থেকে একটি আত্মা তাকে লক্ষ্য করছে। বেগুজুমা নামের সেই আত্মা নীরবে কাছে এগিয়ে আসতে থাকে। ঠিক তখনই ক্রিসের বাবা এসে তাকে কোলে তুলে নিয়ে মাঠ থেকে বের করে আনেন। গিন্টিং পরিবারের সেই জমি নাকি চোরদের দূরে রাখার জন্য এক অদৃশ্য রক্ষাকারী আত্মা দিয়ে পাহারা দেওয়া হয় বলে গ্রামে কথা প্রচলিত ছিল। বাগানের প্রবেশদ্বারের সামনে একটি সতর্কবার্তা লেখা ছিল, অকারণে প্রবেশ নিষেধ। এভাবেই চলছিল আসল গল্প। এর কয়েক বছর পর 2025 সালে তারা সেদেকা ভূমি নামের একটি ঐতিহ্যবাহী উৎসব পালন করবে, যা দেবী স্ত্রীকে উৎসর্গ করা হয়। গ্রামের যুবক সংগঠন ইতিমধ্যেই অনুষ্ঠান প্রস্তুতিতে ব্যস্ত হয়ে পড়েছে। ফিরমান গ্রামের বিভিন্ন জায়গায় অনুষ্ঠানের পোস্টার লাগানোর জন্য ছেলেদের নির্দেশ দিচ্ছিল, যেন সবাই এই উৎসবে অংশ নিতে পারে। এদিকে সুরতি তার মায়ের দোকান ওয়ারম্বু ইজায় এসে ক্রেতাদের সেবা দিচ্ছিল। সুরতির বন্ধু মার্তা নারকেলের পাতার তৈরি সাজসজ্জা বানাচ্ছিল অনুষ্ঠানের জন্য। ক্রেতাদের সেবা শেষ করে সুরতি ও মার্তাকে সাজসজ্জা বানাতে সাহায্য করতে শুরু করে। ফিরমান হেঁটে এসে মার্তার কাছে দাঁড়ায়, আর তখন সুরতি মজা করে তার বান্ধবীকে খোঁচা দিতে থাকে। ফিরমান সুরতি ও মার্তাকে আমন্ত্রণ জানায় পেন্ডুপোতে যেতে, যেখানে গ্রামের যুবকরা অনুষ্ঠানের প্রস্তুতির জন্য জড়ো হয়েছে। কিন্তু সুরতি যেতে পারে না, কেননা তার মায়ের দোকানে সাহায্য করতে হবে। মার্থা তখন সুরতির সাথে দোকানে থাকার সিদ্ধান্ত নেয়, কেননা বুইঝা গিয়েছিলেন মোবা মারোয়ান্তর দাফনে অংশ নিতে। ফিরমান মার্থাকে বলে সাজসজ্জা শেষ হলে যেন তাকে খাবার দেয়। সে প্রস্তাব দিল পরে এসে মার্থাকে নিয়ে পেন্ডুপোতে সেই সাজসজ্জা পৌঁছে দেবে। সুরতির সঙ্গে সঙ্গে বুঝে যায় মার্থা কি চাচ্ছে। সে মজা করে বলে বিকেলে ফিরমান যেন মার্থাকে নিয়ে একসাথে সাজসজ্জায় পৌঁছে দেয়। মার্থা লজ্জা পেয়ে না যাওয়ার ভান করে। ফিরমান বিদায় নিয়ে শোভাযাত্রার জন্য তৈরি করা গুণগান পরীক্ষা করতে চলে যায়। কিছুক্ষণ পর তেজো এসে গ্রামের দুই সুন্দরী মেয়েকে বিরক্ত করতে থাকে। মার্থা ও সুরতি স্পষ্টই বোঝায় যে তারা তেজোর আচরণ পছন্দ করে না, কেননা সে সব মেয়েকেই উত্ত্যক্ত করে। তেজো মার্থার কাছে গিয়ে সাজসজ্জা বানাতে সাহায্য করার অজুহাতে তার হাত ধরে ফেলে। মার্থা ভয় পেয়ে বলে, মাস তেজো, এমন করবে না, আমি এখন ব্যস্ত। সুরতি সঙ্গে সঙ্গে একটি বেগুন দিয়ে তেজোর হাতে আঘাত করে তাকে দূরে সরিয়ে দেয়। সে বলে মার্থা অনেকবার তেজোকে না বলেছে, তবুও সে জোর করে বিরক্ত করে। তেজো এবার সুরতিকে বিরক্ত করতে শুরু করে, এমনকি তার গালে আলতো করে ছুঁয়েও দেয়। সুরতির সঙ্গে সঙ্গে সরে গিয়ে বলে তার ইতিমধ্যে একজন প্রেমিক আছে। ঠিক তখন দূর থেকে পায়মন চিৎকার করে সুরতিকে ডাকে। তেজো রেগে বলে সুরতি যেন তার আর পায়মানের মধ্যে একজনকে বেছে নেয়। এই সময় দূর থেকে কেউ তেজোকে ডাকছিল, কিন্তু সে শুনতেই পায় না। শেষে দেখা যায় গ্রামের প্রধান তাকে জানাচ্ছে মবা মার্তার কবরস্থানে অদ্ভুত একটি ঘটনা ঘটেছে। তিনি তেজোকে বললেন তাকে মবা সামিত্রর বাড়িতে নিয়ে যেতে। মবা সামিত্র গ্রামের একজন প্রবীণ ও জ্ঞানী ব্যক্তি, যাকে সবাই সম্মানের সাথে একজন আধ্যাত্মিক গুরু বলে মানে। এরপর তারা যখন নদীর দিকে যাচ্ছিল, সেখানে পবিত্র দেবী স্ত্রীর মূর্তি দুই টুকরো হয়ে ভেঙে পড়েছিল। এদিকে তেজো দুষ্টুমি করে পবিত্র মূর্তিকে স্পর্শ করতে যায়। মবা সুমিত্র সঙ্গে সঙ্গে তেজোকে সতর্ক করে দেন যেন সে দেবীর মূর্তিকে স্পর্শ না করে। তেজো অবাক হয়ে যায়, কেননা মবা সুমিত্র না দেখেই বুঝে ফেলেছিলেন সে কি করতে যাচ্ছিল। মবা সুমিত্র ঘটনাটি পরীক্ষা করছিলেন। তখন গ্রামের প্রধান মবা মার্তোর দাফনের সময় ঘটে যাওয়া ঘটনাটি বলতে শুরু করেন। যখন তারা মবা মার্তোর দেহ কবর দিচ্ছিল, হঠাৎ একটি প্রবল ঝড় এসে পুরো দাফনের অনুষ্ঠান এলোমেলো করে দেয়। সেই সময় দেবী স্ত্রীর মূর্তি অক্ষত ছিল, কিন্তু প্রবল বাতাসের আঘাতে তা হঠাৎ দুই টুকরো হয়ে যায়। এমনকি ভাঙা মূর্তির ভেতর থেকে লাল রক্তের মতো কিছু বের হতে দেখা যায়। গ্রামের প্রধান ভয় পেয়ে যান এবং বলতে থাকেন যদি দ্রুত ব্যবস্থা না নেওয়া হয় তাহলে বড় কোনো বিপদ আসতে পারে। মবা সুমিত্র বিশ্বাস করেন গ্রামে নিশ্চয়ই বড় কোনো নিয়ম ভঙ্গ হয়েছে। মানুষের এই আচরণে দেবীশ্রী অসন্তুষ্ট
বিশেষ করে যখন উৎসবের দিন খুব কাছে। সুমিত্র বলেন, এটা কোনো সাধারণ নিয়ম ভঙ্গ নয়। গ্রামের প্রধান জানতে চান ঠিক কী ধরনের ভুলের কারণে দেবীশ্রী রেগে গেছেন। সুমিত্র বলেন, দেবীশ্রী নিজে ব্যবস্থা নেওয়ার আগে তাদের অবশ্যই সেই ভুল খুঁজে বের করতে হবে। তিনি গ্রামের প্রধানকে বিষয়টি গোপন রাখতে বলেন, যেন গ্রামবাসীদের মধ্যে আতঙ্ক না ছড়ায়। এরপর তিনি গ্রামের প্রধান ও তেজুকে অতিরিক্ত একটি রিচুয়ালের প্রস্তুতি নিতে বলেন। তিনি বলেন, দেবী মানিকগ্রাম ঠিক এমন একটি সিগারেটের মতো যাকে ঠিকভাবে পাহারা দেওয়া হয় না। যদি সিগারেটটি অবহেলায় পড়ে থাকে, এর আগুন হাত পুড়িয়ে দিতে পারে, আর তার শেষ অংশটি আবার পুরো বনও পুড়িয়ে দিতে পারে, আর তার শেষে তা মানুষের পায়ে পিষে ফেলা উচিত। ঠিক তখন ১৯৯১ সালের একটি ঘটনার কথা মনে করেন, যখন গ্রামে একটি ভয়ঙ্কর বিপর্যয় নেমে এসেছিল। এদিকে ৩ দিন পরে উৎসব হবে, তাই মবামিত্র নির্দেশ দেন, গ্রামে যেসব মেয়ের বয়স ১৭ বছর হয়েছে তারা সবাই যেন হলুদ কেবায়া পোশাক পরে। ১৯৯১ সালের সেই বিপর্যয়ের সময়ও একই নিয়ম পালন করা হয়েছিল। তেজু জিজ্ঞেস করে, কেন তাদের হলুদ কেবায়া পড়তে হবে? মবামিত্র বলেন, হলুদ রং দেবীশ্রীর প্রিয় রং। এটি আগামী বছরের ভালো ফসলের আশারও প্রতীক। তিনি আশা করেন দেবী যেন তাদের ভুল ক্ষমা করেন এবং মানিগ্রামে যেন কোনো বিপদ না আনেন। তবে একই সঙ্গে তিনি গ্রামের প্রধানকে বলেন, যে ব্যক্তি এই নিয়ম ভেঙেছে তাকে অবশ্যই খুঁজে বের করতে হবে। তিনি সতর্ক করেন, যেন মানিগ্রাম আমার হাতে থাকা এই সিগারেটের শেষ অংশের মতো না হয়ে যায়, যার আর কোনো মূল্য থাকে না, শুধু মানুষের পায়ের নিচে পিষ্ট হয়। সেদিন বিকেলে বড় হয়ে যাওয়া ক্রিস মাঠের মাঝখানে বিভিন্ন ধরনের পূজার সামগ্রী বা সেজেন রেখে যাচ্ছিল। কিছুক্ষণ পর বোন মার্থাও আরেকটি সেজেন নিয়ে সেখানে আসে। মার্থা অবাক হয়ে জিজ্ঞেস করে, কেন তাদের বাবা প্রায়ই তাদের মাঠে এসব জিনিস রাখতেন। ক্রিস তখন ভুট্টার মাঠ পরিষ্কার করতে ব্যস্ত ছিল এবং বোনের প্রশ্নের উত্তর দিতে চাচ্ছিল না। সে চায় না তার বোনও সেই ভয় অনুভব করুক যা সে ছোটবেলায় অনুভব করেছিল। মাঠের সেই কাকতাড়ুয়ার দৃশ্য এখনও ক্রিসের মনে আতঙ্ক সৃষ্টি করে, তাই সে তার কাছে যেতেও সাহস পায় না। এদিকে সন্ধ্যা হয়ে আসছিল। ক্রিস তার বোনকে বাড়ি ফিরতে বলে, কিন্তু মার্থা যেতে চাচ্ছিল না, কেননা সকালে তোলা ভুট্টাগুলো তারা এখনও গোছাতে পারেনি। ক্রিস জোর করে তাকে নিয়ে বাড়ি ফেরার সিদ্ধান্ত নেয় এবং বলতে থাকে, আগামীকাল সকালে তারা বাকি কাজ করবে। সেদিন রাতে তেজো ইজার দোকানে তার 2 বন্ধু সাপ্ত ও মুক্তির সাথে বসেছিল। সে ইন্টারনেট খুঁজে দেখছিল ১৯৯১ সালে তাদের গ্রামের কাছাকাছি যে বিপর্যয় ঘটেছিল তার খবর। দোকান বন্ধ করতে করতে বইজা তাদের কথা শুনে বলে, এই গ্রামের নাম ছিল মিঙ্গির গ্রাম। একসময় এই গ্রামটি খুব সমৃদ্ধ ছিল, কিন্তু হঠাৎ একদিন তাদের সদ্য কাটা ধান পচতে শুরু করে। ফসল পুরোপুরি নষ্ট হয়ে যায়, কিছুই অবশিষ্ট থাকে না। আগে যে জমি উর্বর ছিল তা ধীরে ধীরে অনুর্বর হয়ে যায়। অনেক ছোট শিশু রহস্যময় রোগে আক্রান্ত হয়ে মারা যায়, কারণ সেই গ্রামের একজন মানুষ ভেঙেছিল একটি পবিত্র নিয়ম। সেই বিপর্যয়ের প্রথম লক্ষণ ছিল গ্রামের দেবীর মূর্তি ভেঙে যাওয়া। তারপর গ্রামবাসীরা খুঁজতে শুরু করে কে সেই নিয়ম ভেঙেছে, কিন্তু দোষীরা আগেই গ্রাম ছেড়ে পালিয়ে যায়। বিপর্যয় চলতেই থাকে, আর শেষ পর্যন্ত মিঙ্গির গ্রাম পুরোপুরি পরিত্যক্ত হয়ে যায়। এদিকে সরতে সারাদিন পাইমানের সাথে ঘোরাঘুরি করে বাড়ি ফিরছিল। এটা দেখে তেজু ঈর্ষায় জ্বলে ওঠে। পরের দিন সকালে ক্রিস ও তার বোন মার্থা ডিনটিং পরিবারের ভুট্টার মাঠে কাজ করছিল। মাঠটি চারিদিকে কাঁটাতারের বেড়া দিয়ে ঘেরা এবং সেখানে একটি বোর্ড লেখা ছিল, এই মাঠের কাছে আসা নিষেধ। মার্থা অবাক হয়ে যায়, কেননা সে দেখতে পায় ভুট্টার বড় একটি স্তূপ সুন্দরভাবে গুছিয়ে রাখা আছে, কিন্তু গতদিন সে তো এগুলো এলোমেলো অবস্থায় রেখে গিয়েছিল। মার্থা ভাবে ভোরবেলায় হয়তো তার ভাই ভুট্টাগুলো গুছিয়ে রেখেছে। এরপর বাবা ক্রিসের কাছে এসে বলে, বিকেল ও আগামী সকালের জন্য নতুন করে পূজার সামগ্রী প্রস্তুত করতে হবে। তিনি মনে করিয়ে দিলেন সেগুলো প্রস্তুত করতে যেন ভুলে না যায়। ক্রিস আস্তে করে মার্থাকে বলে, আজ সকালে সেজেনের উপকরণ কিনতে গেলে সে যেন সঙ্গে যায়। সকালে ভুট্টার ফসল গোছাতে গোছাতে ক্রিস বলে, তাদের পরিবারে সেই সেজেন দেওয়ার প্রথা বহু প্রজন্ম ধরে চলে আসছে। সে মার্থাকে বাবা মায়ের কথা মেনে চলতে বলে এবং বেশি প্রশ্ন করতে নিষেধ করে, যেন কোনো অমঙ্গল না ঘটে। ক্রিস মজা করে প্রতিশ্রুতি দেয়, যদি মার্থার বিরক্ত না করে তাহলে সে তাকে কফি কিনে দেবে। কিন্তু কাকতাড়ুয়ার সেই ভয়ঙ্কর চেহারা এখনও ক্রিসের মনে গভীরভাবে গেঁথে আছে। সেদিন বিকেলে মানিগ্রামের প্রধানের কার্যালয়ে তেজো পেন্ডুপুর কাছে একা দাঁড়িয়ে থাকা মার্থার দিকে এগিয়ে যায়। তেজো জিজ্ঞেস করে, এখানে একা কি করছে? মার্থা তেজোর আচরণ একদমই পছন্দ করত না, কারণ সে খুবই ফ্ল্যাটিং এবং প্রায় মেয়েদের বাজেভাবে স্পর্শ করত, যেমনটা সহ্য করা যায় না। তেজো আবারও মার্থার গালে হাত দিয়ে তাকে বিরক্ত করতে থাকে।
মার্থা ভয় পেয়ে যায়। ঠিক তখনই ক্রিস এসে বলে, এভাবে তাকে বিরক্ত করো না। সৌভাগ্যবশত ক্রিস ঠিক সময়ে এসে তার বোনকে রক্ষা করে, কিন্তু দোষী হওয়া সত্ত্বেও তেজু উল্টো ক্রিসের উপরে রেগে যায়। সে ক্রিসকে অপমান করে বলে সে তো গ্রামের লোকই নয়। আসলে ক্রিসের পরিবার কারো অঞ্চল থেকে জাভায় এসেছিল ভুট্টা চাষের ব্যবসা করার জন্য। ঠিক তখন গ্রামের একজন কর্মচারী তেজুকে ডেকে বলে গ্রামের প্রধান তাকে অফিসে ডাকছে। তেজু যাওয়ার আগে ক্রিসকে হুমকি দিয়ে বলে জাভার মাটিতে বেশি ভাব দেখিও না। কিছুক্ষণ পর ফিরমান পেন্ডপোতে এসে অনুষ্ঠানের প্রস্তুতি দেখতে থাকে। ফিরমানকে আসতে দেখে তেজু দ্রুত সেখান থেকে চলে যায়। এ সময় ক্রিস বলে তার অন্য কিছু কাজ আছে, আর সে সেখান থেকে চলে যায়। এদিকে একই সময়ে জনপদ উন্নয়ন বিভাগের কিছু লোক গ্রামের প্রধানের সাথে দেখা করতে আসে। তারা একটি জলাধারা বা বাঁধ তৈরির কাজ দ্রুত শেষ করার বিষয়ে কথা বলছিল। গ্রামের প্রধান হাসিমুখে বলেন গ্রামের তহবিলের ৮০% ইতিমধ্যেই সেই প্রকল্পে বরাদ্দ করা হয়েছে। তিনি আরও বলেন উৎসবের দিনেই কাজ শুরু করা হবে, যেন অন্য বিষয়গুলো নিয়ে মানুষের মনোযোগ সরে যায়। অফিসের লোকেরা খুব খুশি হয়ে বলে তারা এই খবরটি জেলার প্রধান ভূপতিকে জানাবে। গ্রামের প্রধান ধীরে বলে আমার সাথে কাজ করলে সবকিছু সহজেই নিয়ন্ত্রণে থাকে। এদিকে মার্থা তখনও ফিরম্যানের সাথে কথা বলছিল। ঠিক তখন ক্রিস এসে বলে চলো বাড়ি যাই। সে জানায় বাবার জন্য যেসব জিনিসপত্র দরকার ছিল সবই সে কিনে এনেছে। মার্থা এখনও ফিরম্যানের সাথে থাকতে চাচ্ছিল, বাড়ি যেতে চাচ্ছিল না। কিন্তু ক্রিস তাকে মনে করিয়ে দেয় তাদের বাবা বলেছেন সবাইকে একসাথে বাড়িতে রাতের খাবার খেতে হবে, তাই দেরি করলে বাবা রেগে যাবেন। মার্থা অবশেষে বলে ঠিক আছে, আমি আগে বাড়ি যাচ্ছি। সেই রাতে সুরতি তার প্রেমিক পাইমনকে নিয়ে দেখা করতে যায় মাঠের মাঝখানে। তারা সেখানে অনৈতিক কিছু করার পরিকল্পনা করে। পাইমন একটু ভয় পাচ্ছিল, কেননা গ্রামের মানুষ বলে সেই মাঠ নাকি আত্মারা পাহারা দেয়। কিন্তু সুরতি এসব গুজবে বিশ্বাস করে না। তার মতে এসব গল্প বানানো হয়েছে যেন মানুষ মার্থাদের পরিবারের মাঠে ঢুকতে না পারে। সে পাইমনকে জোর করে কাছে আসার জন্য। এদিকে একই সময় ক্রিস ও মার্থা তাদের বাবা মায়ের সাথে রাতের খাবার খাচ্ছিল। জানা যায় তাদের মা আসলে মানিকগ্রামেরই বাসিন্দা এবং তিনি বিশাল জমির উত্তরাধিকার ছিলেন। পাক গিন্টিং সেই জমিতে ভুট্টার খামার তৈরি করেছিলেন। মা জানান একসময় তেজো পাক গিন্টিংকে ব্যবসায়ীর অংশীদার হওয়ার জন্য প্রস্তাব দিয়েছিল। তেজো চেয়েছিল ভুট্টার ফসল সে বিক্রি করবে, কিন্তু পাক গিন্টিং তার প্রস্তাব সরাসরি প্রত্যাখ্যান করেন, কারণ তিনি তেজোর স্বার্থপর আচরণ পছন্দ করতেন না। প্রস্তাব প্রত্যাখ্যাত হওয়ার পর তেজো একদিন তার লোকজন নিয়ে সেই ভুট্টার খামারে চুরি করতে আসে। কিন্তু আশ্চর্যের বিষয় তেজু ও তার সঙ্গীরা হঠাৎ আতঙ্কে চিৎকার করতে করতে সেখান থেকে পালিয়ে যায়। গুজব ছড়িয়ে পড়ে তারা নাকি সেই মাঠে আত্মা দেখেছিল। সেখান থেকে লোকজন বলতে শুরু করে পাক গিন্টিংয়ের খামারটি ভুতুড়ে। এতে পাক গিন্টিং খুশি হন, কারণ এর ফলে আর কেউ তার খামারে ঢুকতে সাহস পায় না। মার্থা মজা করে বাবাকে বলে এসব আত্মাটাত্মা আসলেই নেই। কিন্তু কথাটি শুনে পাক গিন্টিং রেগে টেবিলে চুরে আঘাত করেন। তিনি বেগুজুমা নামের একটি পুতুল দেখিয়ে বলেন মাঠে প্রতিদিন যে সেজেন দেওয়া হয় তা একটি পবিত্র রিচুয়াল। ঠিক সেই সময় সুরতি ও পাইমন তাদের কাজ শেষ করে ফেলেছে। পাইমন কেন যেন মাঠে রাখা সেজেনের থালাটিকে লাথি মেরে ফেলে। সুরতি তাকে সতর্ক করে যেন এমন বোকামি না করে, কেননা গত সপ্তাহে পাইমন পাকসুরাসোর পবিত্র কবরস্থানে মলত্যাগ করে অপবিত্র করেছিল। কিন্তু পাইমন বলে শহরে থাকার পর থেকে সে এইসব কুসংস্কার আর বিশ্বাস করে না। সে প্রমাণ করতে চায় এসব সেজেন শুধুমাত্র মানুষকে ভয় দেখানোর জন্যই রাখা হয়। এরপর সে সেজেনের থালায় প্রস্রাব করে বলে এই দেখো, কিছুই হবে না। এদিকে পাক গিন্টিং তার 2 সন্তানকে তাদের পূর্বপুরুষদের গল্প বলতে শুরু করেন। তিনি বলেন তাদের পূর্বপুরুষরা ছিল সুমাত্রার কারো জাতির মানুষ। তাদের বিশ্বাস ছিল মৃত পূর্বপুরুষের আত্মা কখনো কখনো বেগুজুমা নামে আবির্ভূত হয়। এই সকল আত্মা আসলে পূর্বপুরুষদের রেখে যাওয়া জমি বা ক্ষেতের রক্ষক আত্মা। সেই জমি তাদের বংশধরদের সম্পত্তি হওয়ায় আত্মাটি সেটিকে পাহারা দেয়। এদিকে সুরতি আবার পাইমনকে প্রলুব্ধ করতে শুরু করে এবং কাকতারুয়ার সামনে দাঁড়িয়ে অশ্লীল আচরণ করে। তখন পাক গিন্টিং তার সন্তানদের বলে সেজেন অবশ্যই মাঠের মাঝখানে রেখে আসতে হবে। যদি আগের দিনের কোনো কাজ অসম্পূর্ণ থাকে তাহলে এই সেজেন দেওয়া হয় বেগুজুমার প্রতি কৃতজ্ঞতা জানাতে, কারণ সে মাঠ পাহারা দেয়। উৎসব যত কাছে আসে সেই আত্মাদের উপস্থিতির শক্তি ততই ভয়ঙ্কর হয়ে ওঠে। সূর্য ডোবার সময় মানুষ মাঠে থাকুক এটা বেগুজুমা একদমই পছন্দ করে না। এমনকি কেউ যদি খারাপ উদ্দেশ্য নিয়ে ভুট্টার মাঠে আসে তবে সে আঘাত করতেও দ্বিধা করে না। এদিকে পাইমন যখন সুরতির সাথে ব্যস্ত ছিল গাছের আড়াল থেকে শোনা যায় কারো হাঁটার শব্দ। পাইমন সেই শব্দের উৎস খুঁজতে এগিয়ে যায়। হঠাৎ করে তার পেছনে উপস্থিত হয় সেই আত্মা। অন্যদিকে
পাক গিন্টিং তার সন্তানদের বলছিলেন, মাঠের চারপাশে কাঁটাতারের বেড়া দেওয়ার কারণ হলো মানুষকে যেন বেগুজুমার আক্রমণ থেকে রক্ষা করা যায়। মার্থা অবাক হয়ে জিজ্ঞেস করে, তারা তো এখন জাভায় থাকে, অথচ বেগুজুমা তো কারো অঞ্চলের আত্মা। পাক গিন্টিং নিজেও বুঝতে পারে না কেন সেই আত্মা তাকে অনুসরণ করে এই জায়গা পর্যন্ত চলে এসেছে। ঠিক তখনই তিনি মাঠের দিক থেকে জোরালো শব্দ শুনে চমকে ওঠেন। আসলে বেগুজুমা ইতিমধ্যেই সেই দুই যুবক যুবতীকে নির্মমভাবে হত্যা করছিল। পরের দিন সকালে সুরতি ও পাইমনের মৃতদেহ মাঠের মাঝখানে পচা অবস্থায় পাওয়া যায়। এদিকে বুইজা গ্রামের প্রধানের কাছে গিয়ে জানালেন তার মেয়ে সুরতি এখনও বাড়ি ফেরেনি। তিনি খুব চিন্তিত ছিলেন, কারণ সুরতি কোনো খবর দেয়নি, তার বন্ধুরাও তাকে দেখেনি। বুইজা সুরতির ফোনে কল করার চেষ্টা করেন, কিন্তু ফোন বন্ধ ছিল। মনে হচ্ছিল ব্যাটারি শেষ হয়ে গেছে। গ্রামের প্রধান আশেপাশের লোকজনদের কাছে খোঁজ নিতে বলেন, কিন্তু সবাইকে জিজ্ঞেস করেও সুরতির কোনো খোঁজ পাওয়া যায় না। তখন তেজো বলে সে নাকি আগের রাতে পাইমানকে সুরতির সাথে যেতে দেখেছিল। তেজো বুইজাকে নিয়ে পাইমানের বাড়িতে যায়। অন্যদিকে পাক গিন্টিং মাঠে কাজ করার প্রস্তুতি নিচ্ছিলেন। এই সময় মসজিদে ঘোষণা শোনা যায়, সুরতি ও পাইমন গত রাত থেকে নিখোঁজ। ক্রিস যখন মাঠে যায় তখন সে সুরতি ও পাইমনের নগ্ন মৃতদেহ দেখতে পায়। ভয়ঙ্কর দুর্গন্ধে সে সঙ্গে সঙ্গে বমি করে ফেলে। কিছুক্ষণ পর পাক গিন্টিংও সেখানে এসে পৌঁছায়। ভয়ে কাঁপতে কাঁপতে ক্রিস বলে পুলিশকে খবর দেওয়া উচিত, কিন্তু পাক গিন্টিং বলেন তারা যদি পুলিশকে খবর দেয় তাহলে লোকজন ভাবতে পারে তারাই হত্যাকারী, কারণ মৃতদেহ তাদের নিজের জমিতে পাওয়া গেছে। তাই পাক গিন্টিং ও ক্রিস তাড়াতাড়ি মাটি খুঁড়ে সেই দুই যুবক যুবতীর মৃতদেহ গোপনে কবর দেয়। অন্যদিকে গ্রামের হল ঘরে ফিরমান সুতি ও পাইমনের নিখোঁজ হওয়ার ব্যাপারে আলোচনা করছিল। অনেকে ধারণা করে পাইমন হয়তো সুরতিকে নিয়ে শহর থেকে পালিয়ে গেছে, যেন তারা স্বাধীনভাবে একসাথে থাকতে পারে। ফিরমান তার বন্ধুদের নিয়ে তাদের খোঁজার জন্য একটি দল গঠন করার প্রস্তাব দেয়। এদিকে তেজো গ্রামের প্রধানের কাছে গিয়ে বলে সে একটি অনুসন্ধান দল গঠন করবে, এজন্য তার টাকা দরকার। সে 5 মিলিয়ন রুপিয়ান দাবি করে। এই কথা শুনে গ্রামের প্রধান রেগে যায়। তখন তেজো হুমকি দেয় যদি টাকা না দেয়া হয় তাহলে সে গ্রামের তহবিল আত্মসাতের গোপন ঘটনা ফাঁস করে দেবে। অবশেষে গ্রামের প্রধান একটি বাদামি খামে 5 মিলিয়ন রুপিয়ান দিয়ে দেয়। কিছুক্ষণ পর ফিরমানও গ্রামের প্রধানের কাছে এসে অনুসন্ধান দল গঠনের অনুমতি চায়। গ্রামের প্রধান বলেন তেজো একই প্রস্তাব দিয়েছে। তিনি ফিরমানকে একটি অফিসিয়াল অনুমতি দেন যেন সে গ্রামের পশ্চিম দিকে, যেখানে অনেক ভুট্টার ক্ষেত আছে, সেখানে খোঁজ চালায়। আর তেজো ও তার দল খুঁজবে বন ও ধান ক্ষেতের দিকে। অন্যদিকে তেজো ইতিমধ্যেই পাইমনের বাড়িতে গিয়ে তার খোঁজ করছিল। পাইমনের বাবা মাও জানত না সে কোথায় গেছে। রেগে গিয়ে তেজো পাইমনের ছোট ভাইকে মারধর করতে শুরু করে। এই ঘটনা দেখতে আশেপাশের প্রতিবেশীরা বাড়ির সামনে জড়ো হয়ে যায়। সেই রাতে ফিরমান পাক গিন্টিংয়ের কাছে অনুমতি চায় তার মাঠে অনুসন্ধান চালানোর জন্য। তার কাছে গ্রামের প্রধানের দেওয়া লিখিত অনুমতিও ছিল। ফিরম্যানকে বোকা বানানোর জন্য ক্রিস একটি পরিকল্পনা করে। মার্থাকে শহরে পৌঁছে দেওয়ার জন্য ফিরম্যানকে সাথে যেতে বলে। মার্থা অজুহাত দেয় তাকে স্কুলের কাজের জন্য বই কিনতে হবে। ক্রিস আগে মার্থার সাথে পরিকল্পনা করে রেখেছিল এবং তাকে কিছু টাকাও দেয়। এই কৌশল সফল হয়। এরপর মার্থাকে নিয়ে শহরের দিকে রওনা হয়। পাক গিন্টিং আবারও ক্রিসকে সতর্ক করে বলেন এই মৃতদেহের ব্যাপারে যেন মার্থা বা তার মা কিছুই জানতে না পারে। ক্রিস তখন বাবাকে জিজ্ঞেস করে ছোটবেলায় সে যে ভয়ঙ্কর জিনিস দেখেছিল সেটি কি ছিল। পাক গিন্টিং বলেন সেটি আসলে বেগুজুমার রূপ ছিল। অন্যদিকে তেজো ও সাপ্ত গ্রামের এক কৃষকের ভুট্টার ক্ষেত থেকে চুরি করে কিছু ভুট্টা নিয়ে যাচ্ছিল। তারা এসে থামে ঠিক পাক গিন্টিংয়ের ভুট্টার ক্ষেতের পাশেই। এদিকে একই সময়ে ক্রিস তার মায়ের কাছে মন খুলে বলছিল ছোটবেলা থেকে তাকে অনেকে অপমান করেছে, তাকে সবসময় যাবার বাসিন্দা বলে অপমান করে। কাঁদতে কাঁদতে ক্রিস অনুরোধ করে তারা যেন আবার কারো অঞ্চলে ফিরে যায়। সে আরও বলে বেগুজুমার শক্তি ব্যবহার করে তারা যেন সেই খারাপ প্রতিবেশীদের ওপর প্রতিশোধ নেয়। এই কথা শুনে তার মা সঙ্গে সঙ্গে তাকে জোরে থাপ্পড় মারেন। তিনি বলেন যাই হোক না কেন কাউকে হত্যা করা অত্যন্ত নৃশংস ও অমানবিক কাজ। মা ক্রিসকে সতর্ক করে দিলেন যেন সে আর কখনো এমন চিন্তা না করে, কারণ এমন ভাবনা শয়তানের কাজ। এদিকে তেজো দুষ্টমি করে পাক গিন্টিংয়ের ভুট্টার ক্ষেতে ময়লা ছড়ে দেয়। কিছুক্ষণের মধ্যে সে ময়লা আবার উড়ে তার দিকে ফিরে আসে। এতে তেজো ও সাপ্ত ভয়ে দৌড়ে পালিয়ে যায়। ওদিকে পাক গিন্টিং বলেন কেন তারা কারো অঞ্চলে ফিরে যায়নি। আসলে তার চাচা তাদের পরিবারের পাওয়া উত্তরাধিকার সম্পত্তির প্রতি ঈর্ষান্বিত ছিল। এক রাতে সবাই ঘুমিয়ে থাকার পর সেই চাচা ধারালো দা দিয়ে পাক গিন্টিংয়ের ওপর হামলা করেছিল। পাক গিন্টিং প্রাণ বাঁচাতে দৌড়ে ভুট্টা খেতে পালায়। মানুষের লোভের কারণে সেদিন তার প্রাণ প্রায় চলে যাচ্ছিল।
ঠিক তখনই বেগুজুমা সেই চাচার পেছনে এসে দাঁড়ায়। মুহূর্তের মধ্যে সে চাচার গলা কেটে দেয়, একদম তরুণ গিন্টিংয়ের চোখের সামনে। এমনকি সেই চাচার মাথাটিকেও আঘাত করে চূর্ণ করে ফেলে, আর তার চোখ বেরিয়ে আসে। এই ভয়ঙ্কর দৃশ্য দেখে গিন্টিং অজ্ঞান হয়ে যান। পরে গ্রামের লোকেরা সেই চাচার মৃতদেহ খুঁজে পায়, কিন্তু সবাই উল্টো পাক গিন্টিংয়ের ওপরে হত্যার অভিযোগ তোলে। সেই ঘটনার পর থেকে তার নিজের পরিবারই তাকে সমাজচ্যুত করে দেয়। চাচার সন্তানরাও তাদের পূর্বপুরুষের মৃত্যুর প্রতিশোধ নিতে এখনও পাক গিন্টিংয়ের প্রাণের পেছনে লেগে আছে। ঠিক তখন দরজায় কড়া নাড়া শব্দ শোনা যায়। মা দরজা খুলতে গেলে পাক গিন্টিং ক্রিসকে বলেন যেন সে ভুট্টা ক্ষেতের ব্যাপারটি গোপন রাখে। দেখা যায় তেজু এসে সেই মাঠ পরীক্ষা করছে। পাক গিন্টিং স্পষ্ট করে বলেন তার মাঠ পরীক্ষা করার দায়িত্ব ফিরম্যানের, তেজুর নয়। তিনি গ্রামের প্রধানের দেওয়া লিখিত নির্দেশও দেখান, যেখানে শুধু ফিরম্যান ও সালিমের নাম ছিল। তবুও তেজো জোর করে ভেতরে ঢুকতে চায়। ক্রিস রেগে গিয়ে তাকে তাড়িয়ে দেয়। সে চিৎকার করে বলে, আগের মতো আবার মাঠের মধ্যে আগুন দিতে চাও? রাগে ফুঁসতে ফুঁসতে তেজো চলে যায় বুইজার দোকানে এবং ইনস্ট্যান্ট নুডলস খেতে থাকে। রিনি বলে দোকানটি খোলা রাখা হয়েছে যেন নিখোঁজ মানুষদের খোঁজার দলের ঘাঁটি হিসেবে ব্যবহার করা যায়। গ্রামের যুব সংগঠনও সেখানে রাত জেগে পাহারা দিচ্ছিল। তেজো তখনও রাগে ফুঁসছিল, কারণ সে পাক গিন্টিংয়ের মাঠে ঢুকতে পারেনি। সে গুজব ছড়াতে শুরু করে। সে বলে পাক গিন্টিং একজন বাইরের লোক, যার আসল পরিচয় কেউ জানে না। তেজু সন্দেহ করে বলে হয়তো সে একজন ডাকাত, যে জাভা এসে তার সম্পদ লুকিয়ে রেখেছে। এরপর পাক গিন্টিং বিয়ে করেছে বোয়াজেংকে এবং এতেই সে তার বিশাল জমির উত্তরাধিকার হয়েছে। এখন সেই জমি ভুট্টার খামার হিসেবে ব্যবহার করা হচ্ছে, এমনকি চারপাশে কাঁটাতারের বেড়াও দেওয়া হয়েছে। তেজু তখন সালিম ও মার্তোর কাছে জানতে চায় সেই মাঠে কি আছে। মার্তো বলে সময়ের অভাবে তারা এখনও পাক গিন্টিংয়ের ভুট্টা ক্ষেত পুরোপুরি তল্লাশি করতে পারেনি। সালিম বলে ফিরমান তো তল্লাশি করার বদলে মার্থাকে নিয়ে শহরে গেছে বই কিনতে। ঠিক তখন তেজুর ফোনে গ্রামের প্রধানের কল আসে। তিনি তেজুকে নতুন একটি কাজ দেন, কিন্তু যাওয়ার আগে তেজু সাপ্ত ও মুক্তিকে গোপনের নির্দেশ দেয় রাতের বেলা তারা যেন পাক গিন্টিংয়ের ভুট্টা খেতে ঢুকে পড়ে। এই সময় মোটরসাইকেল যেন গ্রামের বাড়িগুলো থেকে দূরে রেখে দেয়। রাতে তারা কাঁটাতারের বেড়া পার হয়ে মাঠের ভেতরে ঢুকে পড়ে। কিছুক্ষণ পর তারা একটি মাটির ঢিপি দেখতে পায়, যেটা ভুট্টার পাতায় ঢেকে রাখা ছিল। এটি দেখে তারা মাটি খুঁড়তে শুরু করে। হঠাৎ তারা মানুষের একটি হাত দেখতে পায়। এদিকে ক্রিস যখন গ্রাম থেকে ফিরছিল তখন তার সাথে বুইজার দেখা হয়। বুইজার তখনও সুরতিকে খুঁজছিলেন। ক্রিস মিথ্যা বলে ফিরম্যান ও সালিম ইতিমধ্যে তার ভুট্টাকে তল্লাশি করেছে। সে চায়নি গ্রামবাসীরা তার বাড়িতে এসে ঝামেলা করুক, কিন্তু নিজের করা কাজ লুকোতে লুকোতে ক্রিস ভীষণ ক্লান্ত হয়ে পড়েছিল। মাঠ পরিষ্কার করার সময় সে পাইমনের মোটরসাইকেলও খুঁজে পায়, তাই সে সেটি নদীতে ফেলে দেওয়ার সিদ্ধান্ত নেয় যেন কেউ খুঁজে না পায়। পাক গিন্টিং কান্না করতে করতে তার ছেলের কাছে ক্ষমা চায়। তিনি ভাবতেও পারেননি অতীতের সেই ভয়ঙ্কর ঘটনা নতুন জায়গায় আবার ফিরে আসবে। তিনি বুঝতে পারেন ক্রিস খুব অল্প বয়সে জীবনের কঠিন পরীক্ষার মুখোমুখি হয়ে গেছে। এদিকে সাপ্ত তেজুকে ফোন করার চেষ্টা করছিল, কিন্তু সেখানে কোনো নেটওয়ার্ক ছিল না। ঠিক তখনই তাদের পেছনে এসে দাঁড়ায় সেই আত্মা। হঠাৎ তীক্ষ্ণ নখ দিয়ে মুক্তির গলা কেটে ফেলে। এরপর সাপ্তর গলা চেপে ধরে তার চোখ উপড়ে নেয়। এদিকে তেজুর অদ্ভুতভাবে ঘুম ভাঙে। সে সাপ্তকে ফোন করে খবর জানতে চায়, কিন্তু ফোন বারবার কেটে যাচ্ছিল। এতে তেজু আরও রেগে যায়। অবশেষে সে নিজেই তার দুই বন্ধুর খোঁজে বেরিয়ে পড়ে। তার পেছন পেছন গ্রামের প্রধানও বের হন। পথে গ্রামের প্রধান তেজুকে আরেকটি নতুন কাজ দেন। তিনি বলেন গ্রামের যে নতুন জলাধার নির্মাণের প্রকল্প চলছে তার জন্য কেনা সিমেন্টের সব বিল যেন তেজু সংগ্রহ করে আনে। তিনি নির্দেশ দেন দুপুরের আগে যেন সব বিল তার হাতে পৌঁছে যায়, যেন সেই টাকার হিসাব তোলা যায়। তেজু হেসে ওঠে যখন সে জানতে পারে গ্রামের প্রধান বিপুল অঙ্কের টাকা হাতিয়ে নিতে চাচ্ছে, কেননা হিসেবের খাতায় জিনিসপত্রের দাম বাড়িয়ে দেখান তিনি। হাসতে হাসতে তেজু বলে এই প্রধান নাকি সব দুর্নীতিবাজের মধ্যে সবচেয়ে খারাপ। পরের দিন সকালে আবারও দুটি মৃতদেহ পাওয়া যায় পাক গিন্টিংয়ের ভুট্টা খেতে। পাক গিন্টিং আবারও ক্রিসকে অনুরোধ করে যেন সে তাকে মৃতদেহ কবর দিতে সাহায্য করে। স্কুল থেকে ফেরার পথে মার্থা দেখতে পায় দেবীশ্রীর মূর্তি দুই টুকরো হয়ে ভেঙে পড়ে আছে। মূর্তিটি ভাঙা অংশ থেকে তখনও তাজা রক্ত ঝরছিল। এর কিছুক্ষণ পর ফিরমান পাক গিন্টিংয়ের বাড়িতে এসে ভুট্টার ক্ষেত তল্লাশি করার অনুমতি চায়। বোয়াজেং তাকে অনুমতি দেয় যেন সে সুরতি ও পাইমনকে খুঁজে বের করতে পারে। তবে তিনি নিজেও ফিরমানের সাথে মাঠে যেতে চান যেন সে পথ না হারায়। এদিকে মার্থা আবার বাড়ির ভেতরে ঢুকলে সে হাসিমুখে ফিরমানকে অভিবাদন জানিয়ে বলে স্কুল আজ তাড়াতাড়ি ছুটি হয়েছে, কারণ অনুষ্ঠানের প্রস্তুতি চলছে। মা বলেন ফিরমান ভুট্টা খেতে যাচ্ছে সুরতি ও পাইমনের খোঁজে। সুরতি যেহেতু মার্থার খুব ঘনিষ্ঠ বন্ধু, তাই মার্থাও সে মাঠে যেতে চায়। অন্যদিকে তেজু তখনও গ্রামের প্রধানের
অবৈধ টাকার কাজ নিয়ে ব্যস্ত ছিল। সে বারবার সাপ্ত মুক্তিকে ফোন করছিল, কিন্তু তাদের ফোনে কোনো সাড়া পাওয়া যাচ্ছিল না। এদিকে ফিরমান তখন বোয়াজেং ও মার্থাকে নিয়ে মাঠে ঢোকে। তখন সে হঠাৎ চিৎকার করে ওঠে, কারণ সে দেখে দুটি মৃতদেহ কবর দেওয়ার জন্য প্রস্তুত করা হয়েছে। সে আতঙ্কে বলে, এটা তো লাশ, আমাদের অবশ্যই গ্রামের প্রধানকে জানাতে হবে। পাক গিন্টিং চেষ্টা করে আসলে কি ঘটেছে তা বোঝাতে, কিন্তু আতঙ্কিত ফিরম্যান জোর দিয়ে বলে বিষয়টি অবশ্যই প্রধানকে জানাতে হবে। ক্রিস কাঁদতে কাঁদতে ফিরম্যানকে অনুরোধ করে যেন সে কাউকে না জানায়, কারণ এতে তাদের পরিবার মিথ্যা অভিযোগের শিকার হবে। এই সময় পাক গিন্টিং জানায় এই মৃত্যুগুলো কোনো মানুষের কাজ নয়, এগুলো ঘটিয়েছে সেই রহস্যময় আত্মা। মার্থার কাছ থেকে ফিরম্যান ইতিমধ্যেই বেগুজুমার গল্প শুনেছিল, তাই সে প্রস্তাব দেয় তারা গ্রামের এক জ্ঞানী তান্ত্রিকের কাছে যাবে। সুমিত্র তখন একটি পাথরের উপর বসেছিল। তিনি অনুভব করতে পারছিলেন একটি ভয়ঙ্কর অশুভ শক্তি মানুষের প্রাণের জন্য হুমকি হয়ে উঠেছে। তিনি বলেন, গতরাতে সে আত্মা খুব শক্তিশালী হয়ে উঠেছে। তিনি কারো ভূমিতে সাধনা করার সময় এই আত্মা সম্পর্কে জানতে পেরেছিলেন। সুমিত্র জানতেন এই দানবের দুর্বলতা কোথায় এবং কিভাবে তাকে পরাজিত করা যায়। এজন্য করতে হবে একটি বিশেষ রিচুয়াল। এই রিচুয়াল অবশ্যই সূর্যাস্তের পর ঠিক মাগরিবের আজানের সময় শুরু করতে হবে। সূর্য ডোবার সেই সময়টাকে বলা হয় সুরুপ, যখন মানুষের জগৎ আর অদৃশ্য জগতের মাঝখানে এক অদ্ভুত পরিবর্তন ঘটে। এই সময় তাদের হাতে থাকবে মাত্র 15 মিনিট। এরপর সেই আত্মা আরও ভয়ঙ্কর শক্তিশালী হয়ে ওঠে। এই আত্মাটি মাঠের ভেতরে থাকা যে কোনো কিছুকে মাধ্যম হিসেবে ব্যবহার করতে পারে। তাকে শারীরিক শক্তি দিয়ে পরাজিত করা সম্ভব নয়, বরং মন্ত্রপুত লবণ ছিটিয়ে তাকে দুর্বল করতে হবে। এই লবণ দিয়ে পুরো মাঠ ঘিরে ফেলতে হবে। তাদেরকে 8টি দিক বরাবর হলুদ বাঁশ পুঁতে দিতে হবে। বিকেলে গ্রামের মানুষ সবাই জড় হয় গ্রামের কার্যালয়ে। তারা উৎসবের প্রস্তুতি নিচ্ছিল। উৎসবের জন্য খাদ্যের স্তূপ তৈরি করা হয়, কিন্তু গ্রামের প্রধান সেই অনুষ্ঠান তেমন গুরুত্ব দিচ্ছিল না। এদিকে তেজু কৌতূহলবশত আবার পাক গিন্টিংয়ের মাঠে ঢুকে পড়ে। সে দেখে কাঁটাতারের বেড়া আগেই সাপ্ত ভেঙে ফেলেছিল। গ্রামের মণ্ডপ তখন যুবকদের দিয়ে ভরে গিয়েছিল, যারা অনুষ্ঠান সাজাচ্ছিল। মাঠের ভেতরে ঢুকে তেজু দেখতে পায় ভুট্টার গাছে লাল রক্তের দাগ লেগে আছে। সেই গাছের আড়ালে সে তার বন্ধুর মোবাইল ফোনও খুঁজে পায়। এদিকে সুমিত্র পাক গিন্টিংকে বললেন, মাগরিবের আজান শুরু হলেই রিচুয়াল শুরু করতে হবে, কেননা উৎসবের মূল উদ্দেশ্যই হল দেবীর কাছে প্রার্থনা করে অশুভ শক্তিকে দূর করা। তিনি আরও বলেন, এখন মাঠে যে আত্মা আছে সেটি আর পূর্বপুরুষের আত্মা নয়। দেবী নিজেই রূপ নিয়ে গ্রামকে দুষ্ট মানুষের হাত থেকে মুক্ত করতে এসেছেন। এখন সময় এসেছে পাক গিন্টিংকে সেই অভিশাপ থেকে মুক্ত করার। সুমিত্র বিশ্বাস করতেন এই রিচুয়াল সম্পন্ন হলে তার পরিবারের ওপর চলতে থাকা অশুভ কর্মফল শেষ হয়ে যাবে। কিন্তু পুরোহিত নিজেই রিচুয়াল করতে পারবেন না, কেননা এই রিচুয়ালটি শুধুমাত্র পাক গিন্টিংয়ের পরিবারের সদস্যই করতে পারবে। ফিরম্যানও এতে অংশ নিতে পারবে না, কারণ এটি পারিবারিক রিচুয়াল। রাতে তারা মাঠের কাকতারার সামনে দাঁড়িয়ে রিচুয়াল প্রস্তুত করে। গ্রামের প্রধান সুমিত্রকে বলেন অনুষ্ঠান শুরু করতে, কেননা সব প্রস্তুত হয়ে গেছে। সুমিত্র ঘোষণা করেন, গ্রামের যে ব্যক্তি প্রথা ভেঙে অপরাধ করেছে তাকে খুঁজে বের করতেই হবে। তা না হলে দেবী নিজেই সেই সব মানুষকে ধ্বংস করবেন যারা প্রকৃতির পবিত্রতা নষ্ট করেছে। এদিকে তেজু তখনও ভুট্টা খেতে লুকিয়েছিল এবং রিচুয়ালের প্রস্তুতি দেখছিল। সে হঠাৎ পাক গিন্টিংকে অভিযুক্ত করে তিনি নাকি কালো জাদু করছেন। তেজু একটি ধারালো দা বের করে পাক গিন্টিংকে খুনি বলে অভিযুক্ত করে। ঠিক তখনই ফিরমান পেছন থেকে এসে তেজুর মাথায় আঘাত করে তাকে অচেতন করে দেয়। মাগরিবের আজান শোনা যেতেই পাক গিন্টিং ক্রিসকে রিচুয়াল শুরু করতে বলে, কিন্তু তেজু আসলে অজ্ঞান হওয়ার ভান করেছিল। সে আবার উঠে দাঁড়িয়ে ফিরম্যানের উপর হামলা করে। পাক গিন্টিং ও ফিরম্যান আলাদা হয়ে যান, যেন তারা 8টি দিক বরাবর হলুদ বাঁশ পুঁতে দিতে পারেন। এদিকে বোয়াজেং ও মার্থা মন্ত্রপুত লবণ মাঠের চারিদিকে ছড়িয়ে দিচ্ছিল। তেজু ও ফিরম্যানের মধ্যে তীব্র লড়াই শুরু হয়। একসময় ফিরম্যানের মুখ দিয়ে রক্ত বেরিয়ে আসে। তেজু তখন সেই রিচুয়াল ভেঙে দেওয়ার চেষ্টা শুরু করে। এরপর সে মার্থাকে ধাওয়া করতে লাগে। ভাগ্যক্রমে ক্রিস দ্রুত তার ছোট বোনকে নিয়ে সেখান থেকে চলে যায় এবং মায়ের সাথে দেখা করে। তারা তখন পাক গিন্টিংকে খুঁজতে শুরু করে, যাকে তেজু আক্রমণ করে ফেলেছিল। কিন্তু তারা আরও ভয় পেয়ে যায় যখন দেখে ফিরম্যানের পুরো শরীর রক্তে ভেজা। এদিকে বুয়াজেং একাই বেরিয়ে পড়েন পাক গিন্টিংকে বাঁচানোর জন্য। ইতিমধ্যে তেজু তখন গিন্টিংকে খুঁজে পায়, যখন তিনি হলুদ বাঁশ পুঁততে ব্যস্ত ছিলেন। তেজু সঙ্গে সঙ্গে তার উপর হামলা করে। বুয়াজেং তাদের থামানোর চেষ্টা করলেও তেজু থামেনি। সে বুয়াজেংকে নির্যাতন করতে শুরু করে এবং পাক গিন্টিংয়ের গলা চেপে ধরে শ্বাসরোধ করে ফেলে। ঠিক সেই মুহূর্তে তেজুর পেছনে এক ভয়ঙ্কর শয়তানি হাত দেখা দেয়। সেই অদৃশ্য আত্মা তেজুকে দূরে ছুঁড়ে ফেলে দেয়। তেজু প্রাণপণে সেই কাকতাড়ুয়ার মতো দানবের সাথে লড়াই করার চেষ্টা করে, কিন্তু সেই আত্মা কোনো ব্যথাই অনুভব করছিল না। একসময় তার গলা চেপে ধরে
এবং তাকে আবার ছুঁড়ে ফেলে। এরপর আত্মাটি তেজুর পা কেটে আলাদা করে ফেলে। আত্মাটি তেজুর মুখে টর্চ লাইট গুজে তাকে আলো ধরে রাখার মতো ব্যবহার করছিল। এদিকে ক্রিস তার বাবার অসমাপ্ত কাজ শেষ করতে শুরু করে। সে একাই বাঁশগুলো পুঁততে থাকে, কিন্তু হঠাৎ করে সে মুখোমুখি হয় আত্মার। ভয়ে সে দৌড়ে সেই জায়গাটিতে যায় যেখানে শেষ বাঁশটি পুঁততে হবে। ঠিক তখনই আত্মা পেছন থেকে ক্রিসের গলা চেপে ধরে। এই দৃশ্য দেখে পাক গেন্টিং সেই দানবের সামনে হাঁটু গেড়ে বসে পড়ে। সুযোগ পেয়ে বু আজেং তখন সেখানে পৌঁছে শেষ বাঁশটি পুঁতে দেন। আত্মা প্রচণ্ড রেগে গিয়ে একটি বর্ষা ছুরি মারে গিন্টিংয়ের দিকে, কিন্তু সেই বর্ষা গিয়ে লাগে ক্রিসের শরীরে। ক্রিস নিজের জীবন উৎসর্গ করে বাবাকে বাঁচায়। এই দৃশ্য দেখে আত্মা যেন দুর্বল হয়ে পড়ে, মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে। ক্রিস তখন তার পূর্বপুরুষকে ডাকতে থাকে। মুহূর্তের মধ্যে সে আত্মা ভয়ঙ্কর রূপে ধুলোর মতো মিলিয়ে যায়। পরের দিন সকালে মবা মিত্র আবার পাক গিন্টিংয়ের মাঠে আসেন। ফিরম্যান এখনও বেঁচে ছিল, যদিও তার শরীর মারাত্মকভাবে আহত। ক্রিস অবাক হয়ে জিজ্ঞেস করে মাঠে যারা মারা গিয়েছিল তাদের মৃতদেহগুলো কোথায় গেল। মহামিত্র বলেন দেবী স্ত্রীর অভিশাপ এখন শেষ হয়েছে। যারা মারা গেছে তাদের সম্পর্কে গ্রামে বলা হয় তারা নাকি দেবী স্ত্রীর বলি হয়ে গেছে। এতে গিন্টিং পরিবারের ওপর আর কোনো সন্দেহ থাকবে না। মহামিত্র পরামর্শ দেন গিন্টিং পরিবার যেন এই গ্রাম ছেড়ে অন্য কোথাও চলে যায়, কারণ এই জায়গাটি তাদের জন্য অনেক ভয়ঙ্কর স্মৃতির সাক্ষী হয়ে আছে। অন্যদিকে গ্রামের প্রধানও পরিস্থিতি নিয়ে ভীষণ উদ্বিগ্ন হয়ে পড়ে, কারণ 5 জন মানুষ হঠাৎ করে নিখোঁজ হয়ে গেছে, যার মধ্যে তেজও আছে। তবুও সে মনে মনে খুশি হয়, কেননা তেজো তার সকল কুকর্মের কথা জানত। সে গিন্টিংয়ের মাঠের পাশে দাঁড়িয়ে তেজোর আত্মাকে গালাগাল দিতে থাকে। হঠাৎ সে দেখতে পায় ঘুরে বেড়াচ্ছে তেজোর আত্মা। সে তেজোর দিকে দৌড়াতেই আত্মাটি অদৃশ্য হয়ে যায়। এ সময় দেখা যায় ক্ষেতের ওপরে হলুদ ওড়না উঠছে, যেটি ছিল দেবীর উপস্থিতির চিহ্ন। গ্রামের প্রধান ভয়ে দৌড়ে পালানোর চেষ্টা করে। হঠাৎ তার সামনে তেজোর আত্মা উপস্থিত হয়। তার হাতে ছিল একটি ধারালো অস্ত্র। মুহূর্তের মধ্যে সে গ্রামের প্রধানের 2 চোখ উপড়ে ফেলে। এই গল্পটি আমাদের একটি গুরুত্বপূর্ণ শিক্ষা দেয়। মানুষের লোভ, ক্ষমতার অপব্যবহার এবং অন্যায় কাজ শেষ পর্যন্ত ভয়ঙ্কর পরিণতি ডেকে আনে। গ্রামের অশুভ শক্তি আসলে শুধু কোনো দানব নয়, বরং মানুষের নিজের পাপে কখনো কখনো সেই অন্ধকারের জন্ম দেয়। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক দেবেন। মূল্যবান কোনো পরামর্শ থাকলে তা অবশ্যই কমেন্টে জানাবেন। আর নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।